ভাবুন তো, হঠাৎ এক নারীর জীবন জড়িয়ে পড়ে গভীর এক ষড়যন্ত্রে, যেখানে প্রতিটি পদক্ষেপে আছে মৃত্যু ভয় আর বিশ্বাসঘাতকতা। কে বন্ধু, কে শত্রু, সবই যেন এক রহস্য তার জীবনে। শুরু হয় সত্য মিথ্যার এক লড়াই। স্পাই, থ্রিলার ও রোম্যান্টিক ঘরানার এই ড্রামাটি হলো টেম্পেস্ট। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লিড ক্যারেক্টার সিও মাঞ্জু ও তার স্বামী জাং জুনিককে দেখি। সিও মাঞ্জু দক্ষিণ কোরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। সে আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন কূটনীতিক, আর তার স্বামী জাং জুনিক একজন সংসদ সদস্য এবং তিনি এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। স্বামীকে সর্বতোভাবে সাহায্য করা এবং তার রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সিও মাঞ্জু নিজের চাকরি ছেড়ে কোরিয়ায় ফিরে আসেন। আর স্ত্রীর এই অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ জাং জুনিক তাকে একটি মূল্যবান নেকলেস উপহার দেন। পরদিন সকালে জাং জুনিক তার স্ত্রীকে সাথে নিয়ে প্রার্থনায় অংশ নেওয়ার জন্য গির্জায় আসেন। এদিকে গির্জার বাইরে প্রচুর প্রতিবাদকারী ভিড় করেছিল। তারা জুনিকের নীতির বিরোধিতা করছিল, কারণ জুনিক চাইছিল উত্তর কোরিয়ার সাথে একটি শান্তিপূর্ণ পুনর্মিলন। আর প্রতিবাদকারীদের বিশ্বাস, এরকম কিছু হলে দক্ষিণ কোরিয়ার ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই তারা জাং জুনিককে আসতে দেখে আরও আগ্রাসী হয়ে ওঠে। কঠোর সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সিও মাঞ্জু তার স্বামীর সাথে গির্জায় প্রবেশ করে। তবে কিছু একটা যেন টের পেয়ে সে পেছনে ফিরে তাকায়। সে বুঝতে পারে উপর থেকে এক ব্যক্তি গোপনে তাদের ভিডিও করছে। এদিকে সমস্ত প্রস্তুতি শেষে ফাদারের নেতৃত্বে প্রার্থনা শুরু হয়। কিন্তু হঠাৎই সামরিক ইউনিফর্ম পরা এক ব্যক্তি সামনে এগিয়ে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার বন্দুক বের করে জাং জুনিককে গুলি করে। গুলির শব্দে সিও মাঞ্জু তৎক্ষণাৎ তার স্বামীর কাছে ছুটে যায় এবং নিজের শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করে। আঘাতপ্রাপ্ত জাং জুনিক যেন ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছিল। ঠিক তখনই উপর থেকে ভিডিও করতে থাকা মানুষটি অপ্রত্যাশিতভাবে সেখানে চলে আসে এবং এক বিশেষ কৌশলে আক্রমণকারীকে প্রতিহত করে। কিন্তু হামলাকারী আগেই প্রস্তুত ছিল। সে সঙ্গে সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে এবং অস্ফুট স্বরে সে যেন কিছু একটা বলে। জাং জুনিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে সেখানেই মারা যায়। স্বামীর এমন খবরে সিও মাঞ্জু একেবারে ভেঙে পড়ে। এমন পরিণতি সে কখনো কল্পনাও করেনি। এদিকে জাং জুনিকের এই হঠাৎ মৃত্যু শুধু রাজনৈতিক দলের ভেতরে অস্থিরতা তৈরি করেনি, বরং সিও মাঞ্জুকেও পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। জাং পরিবার মূলত দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শিপিং ও লজিস্টিক কোম্পানির মালিক। কয়েক বছর আগে দাদি সমস্ত পারিবারিক সম্পত্তি তার বড় নাতি জুনিকের হাতে তুলে দিয়েছিলেন। এখন সন্তানহীন বিধবা হিসেবে সিও মাঞ্জু আইনত তার স্বামীর সব সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু দাদি ও তার শাশুড়ি কোনোভাবেই চান না যে বাইরের কেউ পারিবারিক ব্যবসার মালিক হোক। আইনজীবী যখন জুনিকের উইল পড়ে শোনান, তাতে দেখা যায় তিনি কয়েক বিলিয়ন নগদ অর্থ ও অঢেল সম্পত্তি সম্পূর্ণভাবে তার স্ত্রীর নামে দিয়ে গেছেন। এসব দেখে শাশুড়ি তার কাছে এই সমস্ত উইলের ব্যাখ্যা দাবি করেন। আর অন্যদিকে দাদি সিও মাঞ্জুকে অপমান করে বলেন, যেই মেয়ে কোনো বড় পরিবার থেকে আসেনি সে কখনো এই পরিবারের যোগ্য হতে পারবে না। কিন্তু সিও মাঞ্জু ছিল বেশ শক্ত মনের অধিকারী। সে সরাসরি দাদি ও শাশুড়ির দিকে তাকিয়ে জানিয়ে দেয়, যদিও সে কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করেনি, কিন্তু সে তার মায়ের ভালোবাসায় বড় হয়েছে, যিনি তাকে শিখিয়েছেন নিজের জন্ম বা পরিবার নিয়ে কখনো লজ্জা পেতে নেই। তবুও দাদি ও শাশুড়ি আদালতে মামলা করে সম্পত্তি দখলের চেষ্টা করেন। শুধু তাই নয়, এদিকে তার দেবর মানে জাং জুনিকের ছোট ভাই, যিনি একজন প্রসিকিউটর, সে এবার নিজের রাজনৈতিক অভিলাষ ব্যক্ত করে। সে তার ভাইয়ের জায়গায় প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চায়। সে সিও মাঞ্জুকে প্রস্তাব দেয় উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সম্পদ তার নির্বাচনী প্রচারণায় দান করতে। কিন্তু সিও মাঞ্জু তা সরাসরি প্রত্যাখ্যান করে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে তারা চাইলে আদালতে মামলা করতে পারে। এদিকে তদন্তে বেরিয়ে আসে হামলাকারী সার্জেন্ট কিম ছিল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের সদস্য। তার বাসা থেকে জুনিক সম্পর্কিত অনেক তথ্য ও ছবি পাওয়া যায়, যা প্রমাণ করে সে ছিল আসলে জুনিকের পুনর্মিলন নীতির বিরোধী একজন উগ্রপন্থী। আর যে ব্যক্তি সেই হত্যাকারীকে প্রতিহত করেছিল তার নাম বাকে সানহো, কিন্তু তার জাতীয়তা এখনও নিশ্চিত নয়। আর ঘটনার পর থেকে সে যেন একেবারে অদৃশ্য হয়ে গেছে। সেই রাতে বাকে সানহোর কাছে এক ফোন আসে।
অপরদিকে থাকা ব্যক্তি তাকে অনুরোধ করেন তিনি যেন নিজে সিও মাঞ্জুকে সুরক্ষা দেন, কারণ এই মুহূর্তে তিনি বেশ বিপদের মধ্যে আছেন। তারপর থেকে বাকে সানহো গোপনে তাকে অনুসরণ করতে থাকে। সে লক্ষ্য করে এত শোক ও বিপদের মাঝেও সিও মাঞ্জু কীভাবে তার আবেগ নিয়ন্ত্রণ করে চলেছে। ভেতরে ভেতরে অনেক কষ্ট পেলেও সে তার কাজে এতটাই নিমগ্ন যেন কোনো বিপদই তাকে স্পর্শ করেনি। মধ্যপ্রাচ্যের ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করার সময় থেকেই বাকে সানহো চেনে এই সিও মাঞ্জুকে। সে একজন অসাধারণ জাতিসংঘের রাষ্ট্রদূত, যিনি অন্য ডিপ্লোম্যাটদের থেকে একেবারে আলাদা। কোরীয় উপদ্বীপ নিয়ে তার আবেগপূর্ণ এবং হৃদয়গ্রাহী সেই বক্তৃতা সানহোকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। সেদিন গির্জায় সিও মাঞ্জু তার স্বামীর দেয়া যে নেকলেসটি হারিয়ে ফেলেছিল সেটি সে মেরামত করে তাকে ফিরিয়ে দেয়। তাদের কথোপকথনের সময় সানহো লক্ষ্য করে যে কেউ মাঞ্জুকে অনুসরণ করছে। সে দ্রুতই সেই ট্র্যাকারদের একটি টানেলে ট্র্যাপ করে এবং তাদের নিষ্ক্রিয় করে দিয়ে মাঞ্জুকে নিয়ে চলে আসে এক নির্জন পাহাড়ে। রাতের অন্ধকারে পাহাড়ি ঢাল বেয়ে তারা উপরে উঠে আসে। সেখানে দাঁড়িয়ে মাঞ্জু সানহোকে জিজ্ঞেস করে সে কি সার্জেন্ট কিমের শেষ কথাটি শুনেছিল। সানহো বলে, হ্যাঁ, আমি তার কথা স্পষ্টই শুনেছিলাম। সে বলেছিল আমি গুপ্তচরটিকে মেরে ফেলেছি। কিন্তু কিমের এই কথা মাঞ্জুকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছে। যদি কিম পাগল না হয়ে থাকে তবে এর মানে তার স্বামী একজন গুপ্তচরও হতে পারে। ঠিক এমন সময় বৃষ্টি শুরু হয়। পাহাড়ি কোটরে বসে সানহো একটি ভিডিও দেখায় যা সে সেই দিনই রেকর্ড করেছিল। তাতে দেখা যায় হত্যাকাণ্ডের ঠিক আগে কিম একটি বাইবেলের ভেতরে একটি বিজনেস কার্ড রেখে যায়, যেখানে শুধু একটি ফোন নাম্বারই লেখা ছিল। সানহো সেই নাম্বারে কল করার চেষ্টা করে, তবে তা ছিল ডিসকানেক্টেড। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই কিছু লোক সেই ফোন বুথের সামনে চলে আসে। তারা সেই কলকারীকে ট্র্যাক করার চেষ্টা করছিল। তারা দুজনেই বুঝতে পারে এই নাম্বারটির মালিক নিশ্চয়ই কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। এবার সানহো গির্জার বাইরের একটি সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় হত্যার আগে কিম একটি গাড়ির ভেতরে থাকা এক রহস্যময় ব্যক্তির সাথে দেখা করেছিল। সেই ব্যক্তি আর কেউ নয়, সিও মাঞ্জুর দেবর। এসব সূত্র ধরে সিও মাঞ্জু তার স্বামীর সহকারীদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। প্রধান সহকারী তাকে জানায় সে লক্ষ্য করেছিল ঘটনার শেষ দিকে প্রায় 1 মাস আগে থেকেই জাং জুনিকের কাছে রহস্যময় সব ফোন আসতে শুরু করে। এসব নিয়ে তিনি বেশ অস্থির হয়ে উঠেছিলেন। এমনকি আপনি ফিরে আসার আগের দিনও তিনি অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন ছিলেন এবং অতিরিক্ত নিরাপত্তার কথা বলছিলেন। একদিন গাড়িতে বসে তিনি বলেছিলেন একটি কাঠবিড়ালি তাকে অনুসরণ করছে। সিও মাঞ্জুর মনে পড়ে একদিন তার স্বামী একটি কাঠবিড়ালির ছবি এঁকেছিলেন এবং বলেছিলেন তার ছোট ভাই শৈশবে কাঠবিড়ালির কামড়ে আহত হয়েছিল। তখন থেকেই তার ডাকনাম কাঠবিড়ালি। পারিবারিক অ্যালবাম বের করতেই সব কিছু যেন মিলে গেল। আসলে যে তাকে অনুসরণ করছিল সে তারই ছোট ভাই। অল্প সময়ের মধ্যেই মাঞ্জুর কাছে তার সহকারীর ফোন আসে। সে জানায় সার্জেন্ট কিমের পরিবার হঠাৎ করে কোথাও চলে যাচ্ছে। সম্ভবত একদল লোক তাদের সাহায্য করছে। এতে মাঞ্জুর বিশ্বাস আরও দৃঢ় হয় যে তার স্বামীকে হত্যার পেছনে কোনো মাস্টারমাইন্ড কাজ করছে। নির্দেশ পেয়ে সহকারী কিমের পরিবারকে অনুসরণ করতে করতে বিমানবন্দরে চলে আসে আর বুঝতে পারে যে তারা দেশ ছেড়ে পালাচ্ছে। কিন্তু তথ্য প্রদানের সময় সেই সহকারী তাদের হাতে ধরা পড়ে। ঠিক তারপরই তার দেবর তাকে ফোন করে জানায় তার একান্ত সহকারী এখন তার হেফাজতে এবং সে তাকে বন্দি বানিয়ে মাঞ্জুকে তার সাথে দেখা করার দাবি জানায়। সাক্ষাতে মাঞ্জু তার দেবরকে সরাসরি প্রশ্ন করে সে কেন জাংজুনিককে ট্র্যাক করছিল। নির্লজ্জভাবে সে উত্তর দেয় জাংজুনিক ছিল এক গুপ্তচর আর সে শুধু তাকে রক্ষা করতেই নজরদারি করছিল। কারণ যদি জনসম্মুখে প্রমাণ হয় যে তাদের প্রেসিডেন্ট প্রার্থী আসলে একজন গুপ্তচর, তাহলে দেশ ও আন্তর্জাতিক মহলে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে। সে আরও বলে বেক সানহো আসলে আমেরিকার শীর্ষ ভাড়াটে সৈন্য, যে মার্কিন সামরিক ঠিকাদার বাহিনীর হয়ে কাজ করে, আর গির্জায় তার উপস্থিতি ছিল মার্কিন মিশনারি অংশ। আসলে তারা জাংজুনিককেও হুমকি হিসেবে দেখত, কিন্তু সিও মাঞ্জু এসব কথা বিশ্বাস করছিল না, কারণ সে ভালোভাবেই জানত তার স্বামীর সহৃদয়তা আর তার দেবরের রাজনৈতিক উচ্চাভিলাষ সম্পর্কে। সে বুঝতে পারছিল এই গুপ্তচরের অভিযোগ আসলে সাজানো। তার দেবরও জানত তার এই ভাবি তার প্রেসিডেন্ট হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তাই সে কোনো তর্ক না করে শর্ত দেয় 24 ঘন্টার মধ্যে তাকে দক্ষিণ কোরিয়া ছেড়ে যেতে হবে। সহকারীর নিরাপত্তা নিশ্চিত করার পর মাঞ্জু সাময়িকভাবে রাজি হওয়ার অভিনয় করে।
এরপর ফাদারের সাথে দেখা করতে সে গির্জায় আসে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তিনি মৃত। ফাদারের ঘরে আবারও সেই বেক সানহোর মুখোমুখি হয়। সানহো তাকে আড়াল করার চেষ্টা করে, কারণ হত্যাকারী তখনও সেখানে উপস্থিত ছিল। সানহো এবং হত্যাকারীর মধ্যে এক জীবন মরণ লড়াই শুরু হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে শুধু একটি কথাই বলে, গভীর সমুদ্রের মাঝে এক নীল তিমি। এরপর বিশৃঙ্খলার সুযোগে সে পালিয়ে যায়। তারপর সানহো ঘরের একটি গোপন কুঠুরি খুলে সিও মাঞ্জুকে নিয়ে যায় গির্জার ভূগর্ভস্থ এক গোপন সুড়ঙ্গে। সেখানে মাঞ্জু সরাসরি বেক সানহোর পরিচয় জানতে চায়। সানহো খুব সহজভাবে উত্তর দেয়, মার্কিন সামরিক ঠিকাদারদের সাথে তার চুক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এরপর তিনি মাঞ্জুকের হাতে একটি বাইবেল তুলে দেন, যা মূলত পাদ্রি তাকে দিয়েছিলেন। এই বাইবেলের ভেতরে ছিল সেই একই রকম একটি বিজনেস কার্ড, যেখানে শুধু একটি ফোন নাম্বার লেখা। তারা ধারণা করে পাদ্রিও সম্ভবত এই গুপ্ত হত্যার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। বেক সানহো বুঝে ফেলেছিল যে পাদ্রিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তারা সুড়ঙ্গের আরও গভীরে প্রবেশ করে। পাদ্রির রেখে যাওয়া এক ওয়াইনের বোতলের ভেতর থেকে সানহো কিছু তথ্য উদ্ধার করে, একটি গোপন চিঠি ও স্যাটেলাইট দিয়ে তোলা একটি ছবি। চিঠিতে লেখা হয়েছিল জাংজুনিকের উদ্দেশ্যে এবং লিখেছিলেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডারসন। চিঠি পড়ার পর সানহো ও মাঞ্জু আসল সত্যটা বুঝতে পারে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছিল উত্তর কোরিয়ার একটি পারমাণবিক সাবমেরিন যেন ধেয়ে আসছে, আর এই হুমকি দেখে আমেরিকার সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করে পরিমিত ও সুনির্দিষ্ট আঘাত হেনে উত্তর কোরিয়ার সব পারমাণবিক অস্ত্র তারা ধ্বংস করবে। কিন্তু এ কথা শুনতেই অ্যান্ডারসন আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এতে যদি উত্তেজনা আরও বেড়ে যায় তাহলে পুরো কোরীয় উপদ্বীপ ও পূর্ব এশিয়া অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে একজন কোরীয় আমেরিকান হিসেবে অ্যান্ডারসন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এই আসন্ন সংকট মোকাবেলা করতে। তাই তিনি তার পুরনো সহপাঠী জাংজুনিকের সাহায্য চেয়ে একটি চিঠি লিখেছিলেন। সিও মাঞ্জু ও বেক সানহো এবার স্পষ্টতই বুঝতে পারছিল যে জাংজুনিক ও পাদ্রি মিলে পরিকল্পনা করেছিল প্রার্থনা শেষে তারা এই ভয়াবহ সত্যটা সবার সামনে প্রকাশ করবে। আসলে সমস্ত কোরীয় উপদ্বীপ যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। পরদিন বিদায় নেওয়ার আগে বেক সানহো পাদ্রির দেয়া সেই সেন্ট লকেটটি মাঞ্জুকে দেয়, যেন এটা তাকে রক্ষা করে। স্বামীর অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য মাঞ্জু রাষ্ট্রপতির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অ্যান্ডারসনের চিঠিটি পড়ার পর রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে তা পুড়িয়ে ফেলেন। আসল সত্যিটা হলো জাংজুনিকের গুপ্ত হত্যার পর রাষ্ট্রপতি সেই পারমাণবিক হুমকির বিষয়টি জেনে গিয়েছিলেন, আর এই আসন্ন যুদ্ধ ঠেকাতে তিনি সত্য লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন এবং মার্কিন ও দক্ষিণ কোরিয়ার জোটকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করেন। রাষ্ট্রপতি সিও মাঞ্জুকে সতর্ক করে বলেন, সামনে যা আসছে তা হলো যুদ্ধ, আর তাকে এসব থেকে দূরে থাকতে উপদেশ দেন। কিন্তু মাঞ্জু রাষ্ট্রপতির এই প্রতারণামূলক সিদ্ধান্ত মেনে নিতে পারে না। তার মনে জন্ম নেয় এক ভিন্ন চিন্তা। সেই একই দিনে সে তার শাশুড়িকে জিজ্ঞেস করে পারিবারিক পটভূমি পছন্দ না হওয়া সত্ত্বেও তিনি কেন তার ছেলে মানে জাংজুনিকের সাথে তার বিয়েতে রাজি হয়েছিলেন। শাশুড়ি তাকে বলেন তার মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার মতো কিছু বিরল গুণ আছে যা তাকে মুগ্ধ করেছিল, আর মানুষ তাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে। শাশুড়ির দৃষ্টিভঙ্গি বুঝতে পেরে মাঞ্জু তার সামনে একটি সাহসী ও অস্বাভাবিক প্রস্তাব উপস্থাপন করে। সে তার স্বামীর অসমাপ্ত কাজটি শেষ করতে চায়। সে জানায় সে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর যদি তার শাশুড়ি তাকে পুরোপুরি সমর্থন করেন তবে প্রার্থিতা ঘোষণার পর সে তার স্বামীর রেখে যাওয়া সব সম্পত্তি শাশুড়ির হাতে তুলে দেবে। শাশুড়ি বিনা দ্বিধায় এই প্রস্তাবে রাজি হন, কারণ তার ছোট ছেলে সে ছিল অবিশ্বস্ত। তাই বড় ছেলের উত্তরাধিকার বহন করার জন্য পরিবারের কাউকে দরকার ছিল। চুক্তি সম্পন্ন হওয়ার পর মাঞ্জু তার শাশুড়িকে বলে তার ছোট ছেলের সাথে যোগাযোগ করতে। সে যেন মাঞ্জুর সহকারীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয় এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়, আর সেই সাথে 24 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যায়। এই আসন্ন যুদ্ধ ঠেকাতে সিও মাঞ্জু সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। এদিকে ইয়ালু নদীর তীরে দাঁড়িয়ে বেক সানহো মূলত উত্তর কোরিয়ায় যেতে চাইলেও মাঞ্জুকে ফেলে যেতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে তার পাশে থাকবে এবং এই সংকটের মোকাবেলা একসাথে করবে।
এদিকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ার জন্য মাঞ্জু সবিস্তারে প্রস্তুতি শুরু করে। প্রথমে সে যায় এক ইতিহাসবিদের কাছে, যিনি তার স্বামীর পরামর্শদাতা ছিলেন। সে উত্তর কোরিয়ার কৌশল বিশ্লেষণে তার সমর্থন প্রত্যাশা করে। অধ্যাপক সতর্ক করে বলেন, উপদ্বীপে যুদ্ধ অনিবার্য। এখন যদি তুমি প্রার্থিতা নাও তবে ইতিহাসের ঢেউ তোমাকেও ভাসিয়ে নিয়ে যাবে। তবে মাঞ্জু অটল। সে প্রতিজ্ঞা করে, যদি আপনি আমাকে সাহায্য করেন তবে আমি ইতিহাসের গতিপথ বদলে দেব। মাঞ্জু বুঝতে পারছিল জনমত গঠনে গণমাধ্যমের শক্তি অপরিসীম। আমেরিকান কোনো সংবাদ সংস্থার তোলা এক ছবি, যেখানে সে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিল, সেই ছবি জনগণের কাছে এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়। এতে তার প্রচারণা আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে তার দেবরকে তার স্ত্রীর প্রতি দুর্ব্যবহার ও অবিশ্বস্ততার কিছু ভিডিও দেখায়, আর এসব প্রমাণের বিনিময়ে তার দেবর দেশ ছেড়ে যেতে রাজি হয়। এদিকে শাশুড়িও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সিও মাঞ্জুর রাজনৈতিক দলের চেয়ারম্যানের সাথে দেখা করেন এবং তাকে হুমকি দেন, যদি তিনি সিও মাঞ্জুকে প্রার্থিতা না দেন তবে তার অবৈধ কন্যার পরিচয় ফাঁস করে দেবেন। চেয়ারম্যানও বাধ্য হয়ে রাজি হন এবং প্রকাশ্যে সিও মাঞ্জুর প্রচারণার সমর্থন করেন। এই সম্মিলিত প্রচেষ্টার ফলে সিও মাঞ্জুর জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায় এবং সে তার দলের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হয়ে ওঠে। আগামী রবিবার সে গোয়ানহামন স্কয়ারে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করবে। শাশুড়ি জনসাধারণের অনুভূতি ভালোভাবেই বুঝতে পারছিলেন। তিনি জানতেন, মানুষের চোখে সিও মাঞ্জু এখন জোয়ান অফ আর্ক, যিনি তার স্বামীকে বাঁচাতে বন্দুকধারীর সামনে নিজেকে সঁপে দিয়েছিলেন। আর এই ভাবমূর্তি বজায় রাখতে তিনি একদল বিশেষজ্ঞ ভাড়া করেন, যারা সিওর জন্য একটি নিখুঁত ভাষণ তৈরি করে দেবে। এদিকে বেক সান হো মার্কিন সামরিক ঠিকাদারের সাথে একটি চুক্তি নবায়ন করে এবং অস্ত্র সংগ্রহ করে, আর সেগুলো অ্যাসেম্বল করার সময় তার কম্পিউটারের মনিটরে চলছিল জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে সিও মাঞ্জুর দেয়া সেই ভাষণ, যা তাকে আজও আলোড়িত করে। এদিকে বর্তমান প্রেসিডেন্ট জানতে পারেন যে মাঞ্জু রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। তিনি মাঞ্জুকে ফোন করে সরাসরি তার অসন্তোষ প্রকাশ করেন, কিন্তু মাঞ্জু অনড়, কারণ সে জানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে গিয়ে কেবল রাজনৈতিক চালাকির মাধ্যমে এই সংকট সমাধান করা যাবে না। সত্য প্রকাশ করাই একমাত্র পথ। তার দৃঢ় বিশ্বাস, সত্য ছাড়া কূটনীতি টিকবে না, বরং ধ্বংস হবে। অবশেষে প্রার্থিতা ঘোষণার দিন চলে আসে। সিও মাঞ্জু দৃঢ় ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসে। সে তার টিমের সাথে গোয়াংজুর মেমোরিয়াল পার্ক থেকে জাতীয় সমাধিক্ষেত্র হয়ে তার যাত্রা শুরু করে, যা লাইভ সম্প্রচারের মাধ্যমে পুরো জাতি দেখছিল। তাদের শেষ গন্তব্য সিওলের গোয়ানহামন স্কয়ার। সব কিছু ঠিকভাবেই এগোচ্ছিল। ঠিক তখনই বেক সান হোর কাছে খবর আসে, একজন বোমা বিশেষজ্ঞকে কিছুক্ষণ আগে সেখানে দেখা গেছে এবং রিপোর্টটি সত্য। সে তাড়াহুড়ো করে সিও মাঞ্জুর সহকারীদের সতর্ক করে যেন তাকে কোনোভাবেই সিওলগামী ট্রেনে উঠতে দেয়া না হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যেই সে ট্রেনে উঠে পড়েছে। ফোনে বেক সান হোর দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠ ভেসে আসে, সিট থেকে উঠবেন না, আপনার সিটের নিচে বোমা রাখা আছে। লাইভ সম্প্রচার বন্ধ করা হলো। আর তাকে বাঁচাতে মরিয়া হয়ে বেক সান হো দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ট্রেনের দিকে ছুটে যায় এবং পরের স্টেশনেই তাদের দেখা হয়। ট্রেনের বগির ভেতরে গিয়ে সে তার আসন কেটে দেখে সেখানে সত্যি টাইমার সেট করা বোমা রাখা আছে। বোম ডিসপোজাল স্কোয়াড তখনও সেখানে পৌঁছায়নি, আর বিস্ফোরণের বাকি মাত্র 6 মিনিট। সে সিও মাঞ্জুকে একেবারে স্থির চিত্তে বসতে বলে এবং নিজে বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু করে। একটি তার কাটার পর সে তার হাত শক্ত করে ধরে এবং নিজের আসন বদলে ফেলে, যেন সিও মাঞ্জু নিরাপদ থাকে। সময় প্রায় শেষ। এদিকে সিও মাঞ্জু যখন নিরাপদে বাইরে বেরিয়ে আসে, ঠিক তখনই বিস্ফোরণটি হয়। সিট প্রায় সম্পূর্ণই উড়ে গেছে। বাইরে দাঁড়িয়ে সিও মাঞ্জু তার আতঙ্ক ভরা চোখ দিয়ে ভেতরে দেখছিল, আর সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে বেক সান হো উঠে দাঁড়ায়। আহত হলেও সে বেঁচে আছে। আতঙ্কিত চোখে মুখে যেন এক স্থিরতা নেমে আসে। বিস্ফোরণের পর তার সহকারীরা তাকে বিশ্রামের অনুরোধ করলেও সে তা প্রত্যাখ্যান করে এবং বলে, যাই হোক, সে তার পরিকল্পনা মতো সিওলে যাবে এবং প্রার্থিতা ঘোষণা করবে। সিওলে পৌঁছে লাখো জনতার করতালির মধ্যে সে তার রাজনৈতিক মঞ্চে উঠে দাঁড়ায়। উপস্থিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা তাকে যেন একেবারে বদলে দেয়।
সে তার লেখা কথাগুলো বাদ দিয়ে হৃদয় থেকে কথা বলতে শুরু করে। সে তার দৃঢ় বিশ্বাস, অভিজ্ঞতা, কষ্ট সব কিছু নিয়ে খোলাখুলি কথা বলে এবং প্রতিজ্ঞা করে সে জনগণকে বিভাজন থেকে ঐক্যের দিকে আর হতাশা থেকে আশার দিকে নিয়ে যাবে। তার আন্তরিক বক্তব্য এতটাই শক্তিশালী ছিল যে এক দীর্ঘ করতালির মাধ্যমে সবাই তা গ্রহণ করে নেয়। এমনকি দলের চেয়ারম্যানও উঠে দাঁড়িয়ে হাততালি দেন। এদিকে দূর থেকে সানহো যেন শুধু সিওমাঞ্জুকেই দেখছিল, তার চোখে লুকানো একরাশ মুগ্ধতা ও ভালোবাসা। পরে পুলিশ স্টেশনে বোমা তদন্তের সহায়তা করতে গিয়ে সিওমাঞ্জুর দৃষ্টি বেকসানহোর দিকে আটকে যায়। তাদের চোখে চোখ পড়তেই সে অবচেতনভাবে তার প্রয়াত স্বামীর দেয়া নেকলেসটি আঁকড়ে ধরে। সেই রাতে সিওমাঞ্জুর ঘুম আসছিল না। সে গির্জায় আসে, তবে এবার শুধু স্বামীর দেয়া ক্রুসি নয়, বেকসানহোর দেয়া সেন্ট লকেটটিও সে গলায় পড়েছে। বেকসানহো তাকে অনুসরণ করে সেখানে উপস্থিত হয়। তখন সিওমাঞ্জু তাকে প্রশ্ন করে, আমি যখনই বিপদে পড়ি তখনই আপনি কেন হাজির হন? বেকসানহো উত্তর দেয়, আপনার স্বামীর হত্যার পর থেকেই জানতাম আপনি হচ্ছেন পরবর্তী টার্গেট। এই বোমা আসলে একটি বার্তা, যেই কোরীয় উপদ্বীপে যুদ্ধ থামানোর চেষ্টা করবে সে বাঁচবে না। তাকে আরও সুরক্ষিত রাখতে বেকসানহো এবার সরাসরি প্রস্তাব দেয় সে তার সুরক্ষা সহকারী হয়ে কাজ করতে চায় এবং সে বিশ্বাস করে সিওমাঞ্জু সত্যি সফল হবেন এবং এই আসন্ন যুদ্ধ ঠেকাতে পারবেন। তার এই সরল ও দৃঢ় প্রস্তাবে সিওমাঞ্জু আর দ্বিধা করে না। সে তার হাত বাড়িয়ে তার প্রস্তাব মেনে নেয়। এদিকে সমুদ্রের ঢেউ, কালো মেঘ আর সেই সাবমেরিনের উপস্থিতি যেন আগত বিপদের প্রতীক হয়ে ওঠে। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির সামনে দাঁড়িয়ে আসন্ন যুদ্ধ যেন অনিবার্য মনে হচ্ছিল। আর এই রহস্যময়তার মধ্য দিয়ে আমাদের গল্পের প্রথম অংশ শেষ হয়ে যায়।